এবারে জানাবো খবরের বিস্তারিত। দর্শক, শিরোনামে শুনছিলেন সাভারে বিকেএসপির মাঠে ডিপিএল এর ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। তাকে বিকেএসপির পাশে একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের সাথে খেলা ছিল তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। খেলা চলাকালীন বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। ব্যথা ক্রমে বেড়ে যাওয়ায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয় ক্রিকেটারকে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হলেও হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থা উন্নতি না হওয়ায় তাকে সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, আমাদের দুই সহকর্মী আছেন, একজন সাভারে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী, আরেকজন আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। আমরা একে একে দুজনের সাথে যুক্ত হবে। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, জানাবেন তামিমের সবশেষ চিকিৎসা সম্পর্কিত কোনো তথ্য জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই সাভারের সীমানা গাজীপুর এলাকা, এখানে কেপিজে বিশেষায়িত হাসপাতালে এখানে চিকিৎসাধীন রয়েছেন তামিম ইকবাল। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশাপাশি ক্যাথ ল্যাবে নেওয়া হয়েছে, সেখানে তার ইকো করা হবে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে ওনার হার্টে কোনো ব্লক যেগুলো রয়েছে সেগুলিতে রিং লাগানো বা সেগুলো প্রাথমিকভাবে মোটামুটি ফ্রি করে তারপরে এখান থেকে তাকে কিছুটা তার শারীরিক অবস্থা উন্নতি হলে ঢাকা এভারকেয়ারে নেওয়ার চেষ্টা চলবে। যদিও এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি এগুলি বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া, দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানাননি। এবং একটু আগের ঘটনা যেটি বলছিলেন আরেকবার যদি একটু জানিয়ে রাখি, যে সকালে আসলে সাভারের যে বিকেএসপিতে সেখানে শাইনপুকুর এবং মোহামেডানের খেলা চলছিল, সেই অবস্থায় আসলে সেখানে খেলা চলাকালীন অবস্থায় তিনি অসুস্থতা বোধ করেন এবং তার হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাওয়া মাত্রই তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থতা বোধ করলে এখান থেকে ঢাকা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে এখান থেকে বের হওয়া মাত্রই যতটুকু শুনতে পেরেছি যে উনি আবারও অসুস্থতা বোধ করেন, ফেনা জাতীয় বস্তু বের হয়। তো পরবর্তীতে তাকে আবার এই হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে আনার পরে এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে। যেটি বলছিলাম যে এখানে তার এনজিওগ্রাম করা হচ্ছে এবং সেখানে হার্টের ব্লকগুলো খোলার চেষ্টা করা হবে। পরবর্তীতে সুস্থতা বোধ করলে তাকে ঢাকায় নেওয়া হবে। ইতিমধ্যে এখানে বিভিন্ন উচ্চ পর্যায়ের ক্রিকেটের লোকজন এসেছেন এবং তার পরিবারের লোকজন এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে তা আপনার মাধ্যমে জানিয়ে দেব। নিশ্চয়ই শফি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী মামুনুর রশিদ আছেন মিরপুরে। মামুন, শফি মাহমুদ যেমনটি জানাচ্ছিলেন, ঢাকায় নেওয়ার অবস্থা যদি হয় তাহলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে। ইতিমধ্যে হেলিকপ্টারও সেখানে আছে, কিন্তু আরেকটি বিষয়, ঢাকায় আনার পর চিকিৎসা পদ্ধতি কেমন হবে আর সেই তৎপরতা কেমন দেখছেন আপনি? আসলে আমি একটু সবশেষ তথ্যটা জানতে চাই। আমরা যেটা হচ্ছে বিসিবি মারফত বা হচ্ছে যারা মাঠে ছিলেন, ম্যাচ অফিসিয়াল ছিলেন, তাদের মারফতে জানতে পেরেছি একটা রিং অলরেডি কিন্তু পরানো হয়েছে। আমাদেরকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে তামিম ইকবালের ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়েছিল। ম্যাসিভ হার্ট অ্যাটাক বলতে 100% একটা ব্লক ধরা পড়েছে, 100% একটা ব্লক ধরা পড়েছে এবং সেই জায়গাটায় একটা রিং অলরেডি পরানো হয়েছে এবং অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। তবে মেডিকেলের ভাষা যেটা বলা হয় আউট অফ ডেঞ্জার না, এখনও পর্যন্ত তিনি আউট অফ ডেঞ্জার না, তবে আগের থেকে কিছুটা ভালো হয়েছে। একটা রিং পরানো হয়েছে, এটা একটা আশার বিষয়। এবং তাকে ক্যাথ ল্যাবে রাখানো হয়েছে। ক্যাথ ল্যাবে আসলে যে ধরনের সরঞ্জামাদি তার শরীরে রাখে রাখা হয়, যেগুলো নিবিড় পর্যবেক্ষণের যে বিষয়টা বলা হয় সেটা কিন্তু নেওয়া হচ্ছে। তবে তাকে কখন ঢাকায় নিয়ে আসা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার অবস্থা কতটুকু উন্নতি হবে ধাপে ধাপে বিসিবির যিনি মেডিকেল হেড আছেন দেবাশিস চৌধুরী, তিনি আসলে যোগাযোগ রাখছেন। তারা সেখানে গিয়েছেন, এখনও পর্যন্ত পৌঁছেছেন কিনা সেটা নিশ্চিত জানি। তবে বিসিবির কর্মকর্তা সহ দেবাশিস চৌধুরী তারা খুব কাছাকাছি আছেন, তারা যোগাযোগ রাখছেন সেখানে। আমরা শুরুতে যেটা শুনতে পেয়েছিলাম তামিম ইকবালের অবস্থাটা খুবই গুরুতর এবং সেটা এখনও পর্যন্ত আছে, সেভাবেই গুরুতরভাবে আছে এবং তাকে হেলিকপ্টার একদম শুরুতে তাকে নেওয়া হয়েছিল ঢাকা নিয়ে আসার জন্য। যখনই খবর পাওয়া গিয়েছিল বা শোনা গিয়েছিল তিনি হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়েছেন, বুকে ব্যথা করছিল, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখনই তার জন্য হেলিকপ্টার কিন্তু আসলে পাঠানো হয়। কিন্তু তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার মতো অবস্থায় তিনি ছিলেন না, এখনও পর্যন্ত সেই অবস্থাটার উন্নতি হয়নি। সেই অবস্থা কখন আজ উন্নতি হয়, ডাক্তাররা ক্লিয়ার করলে তারপর আসলে ঢাকায় কখন আনা হবে সেই বিষয়টা আসলে জানা যাবে। তবে তামিম ইকবাল এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে আছেন, আউট অফ ডেঞ্জার না, সেই বিষয়টা নিশ্চিত করে বলা যাচ্ছে। হিমাদ্রি। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরু হলো সড়ক ও রেলপথে ঈদ যাত্রা। পরে গেলে ভোগান্তি বাড়তে পারে, তাই একটু আগে ভাগে বাড়ির পথ ধরছেন রাজধানীর মানুষ। ভোর 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস।
এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। গত 14 মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকে ট্রেনে যাত্রা করছেন। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে পরিবার পরিজন নিয়ে ভ্রমণের আনন্দ কথাও জানিয়েছেন তারা। এবং এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি করছে রেলওয়ে। পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক সহ 5 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানে। সব বিষয় তো আমরা অ্যাড্রেস করতে পারবো না। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেপ্তার চাইবেন, খুবই স্বাভাবিক। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম, বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে ওই কি বলে এটা মোবাইল কোর্ট, এটা তাৎক্ষণিক বিচার তো এটা না। এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। 6 বা 7 মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না। তারপরেও বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, আর বাকিগুলো ঈদের পরপরই আমরা পাবো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি। দাবি যারা জানাবেন তারাও দাবি জানাবেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তাতে কোনো চাপ অনুভব করি না। তাদের গণতান্ত্রিক দাবি তারা জানাবেন, তাদের বিচার প্রাপ্তির অধিকার আছে তারা জানাবেন। আর আমরা যেটা করব, আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব। রাজধানী কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় 2016 সালে জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সহ 2 জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় সহকারী কমিশনার এস.এম. ময়নুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:30টার দিকে তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি হবে। জুলাই আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানায় ওবায়দুল হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফের 4 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এছাড়া এদিন সাবেক মন্ত্রী এমপি সহ 4 জনকে রাজধানীর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে জুনায়েদ আহমেদ পলককে রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। এছাড়াও এদিন যাত্রাবাড়ি থানার 2টি হত্যা মামলায় পলক, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রামপুরা থানার হত্যা মামলায়, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার মামলায় এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গুলশান থানার ও রামপুরা থানার আলাদা আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কানাডায় পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় রবিবার অটোয়ায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। কার্নি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপের কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি হয়েছে কানাডা, যার ফলে হুমকিতে পড়েছে দেশটির সার্বভৌমত্ব। এ সময় তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবিলা করার জন্য দরকার কানাডার অর্থনীতিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কার্নি তার পদ গ্রহণের 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন ঘোষণা দিলেন। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।